আজকের গল্পটা শুরু হয় এমন একটা দৃশ্য দিয়ে যেটা প্রথম দেখায় খুব সাধারণ মনে হলেও একটু গভীরে গেলে বোঝা যায় এই গল্পের আসল বিষয় প্রেম নয়, বরং হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া স্মৃতি আর নিজের শিকড়ের কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা। একজন মানুষ বহু বছর পর নিজের শহরে ফিরে এসেছে, কিন্তু ফিরে এসে সে যে শহরটাকে খুঁজে পায় সেটা তার পরিচিত শহর নয়। যে জায়গায় একসময় বিশাল একটা হিজল গাছ ছিল, যেখানে পাখিরা বসত, বন্ধুরা আড্ডা দিত, সেই জায়গাটাই এখন বদলে গেছে। আর এখানেই নাটকের প্রথম বড় ইঙ্গিতটা লুকিয়ে আছে। মানুষ যখন কোনো জায়গায় ফিরে আসে তখন সে আসলে শুধু জায়গাটাকে খুঁজতে আসে না, সে নিজের অতীতকেও খুঁজতে আসে। কিন্তু সমস্যা হলো, অতীত কখনো একই জায়গায় দাঁড়িয়ে থাকে না। গাছটা নেই, পাখিগুলো নেই, পুরনো স্মৃতির চিহ্ন নেই। তবুও রায়ান এসেছে কেন? এই প্রশ্নটাই পুরো গল্পের শুরুতে আমাদের মাথায় ঢুকিয়ে দেয় নাটকটি। রায়ানের সঙ্গে যখন স্থানীয় মানুষটির কথা হয় তখন সে একটা খুব কঠিন কথা বলে। মানুষ চোখের সামনে হারিয়ে যাচ্ছে, পৃথিবী বদলে যাচ্ছে, অথচ তুমি গাছ পাখির কথা ভাবছ। আর তার থেকেও কঠিন কথাটা হলো, তুমি নিজে একবার হারিয়ে যাও, দেখো তোমার খোঁজ কেউ রাখে কিনা। এই কথাটা কিন্তু শুধু রায়ানকে উদ্দেশ্য করে বলা একটা সাধারণ সংলাপ নয়, এটা আসলে পুরো নাটকের থিম। কারণ রায়ানও তো একসময় হারিয়ে গিয়েছিল, কিন্তু সে হারিয়ে যাওয়ার সময় কাউকে কিছু বলেনি। তার বন্ধুদের বলেনি, তার কাছের মানুষদের বলেনি, শুধু চলে গিয়েছিল। কেন? কারণ কিছু কিছু মানুষ নিজের কষ্ট অন্যের সঙ্গে ভাগ করতে পারে না। তারা মনে করে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। রায়ানের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। সে বন্ধুদের বলে, কিছু কিছু সময় জীবনে এমন সিদ্ধান্ত নিতে হয় যেখানে ইমোশনকে দূরে রাখতে হয়। কারণ সে জানত, যদি বন্ধুদের সামনে নিজের বিদায়ের কথা বলতো, তাদের চোখের জল হয়তো তাকে যেতে দিত না। এখানে রায়ানের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক আমরা বুঝতে পারি। রায়ান স্বার্থপর নয়, কিন্তু সে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখতে অভ্যস্ত। এই দুইটার মধ্যে পার্থক্য অনেক বড়। স্বার্থপর মানুষ অন্যের অনুভূতির কথা ভাবে না, কিন্তু রায়ান অন্যের অনুভূতির কথা এত বেশি ভাবে যে নিজের অনুভূতিটাই প্রকাশ করতে পারে না। আর এই চরিত্রের মধ্যেই পরবর্তীতে তার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা দুটোই দেখা যাবে। অন্যদিকে রায়ান আর কবিরের চরিত্র যেন গল্পের ভারী আবেগের মাঝে একটা স্বস্তির জায়গা তৈরি করে। কবিরের চরিত্রটা দেখলে প্রথমে মনে হতে পারে সে শুধু কমেডির জন্য রাখা হয়েছে। বউয়ের ভয়ে থাকা, বাজার থেকে পচা মাছ নিয়ে আসা, গরম পানি নিয়ে ঝামেলা, আর পুরনো বন্ধুকে দেখে উত্তেজিত হয়ে যাওয়া, সব মিলিয়ে তার উপস্থিতি হাসির মুহূর্ত তৈরি করে। কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায়, কবির আসলে গল্পের একটা গুরুত্বপূর্ণ প্রতীক। কারণ রায়ান যেখানে অতীতের দিকে ফিরে তাকিয়ে আছে, কবির সেখানে বর্তমান জীবনের বাস্তবতায় আটকে আছে। একসময় সে ছিল লেডি কিলার, একসঙ্গে কতজন প্রেমিকা সামলাত সেই গল্প বন্ধুরা মজা করে বলে। কিন্তু এখন সে সংসারে, বউয়ের সঙ্গে ঝগড়া করে, আবার বউয়ের হাতেই ভয় পায়, বাজার করতে যায়, ভুল করে, বকুনি খায়। এই পরিবর্তনটা হাস্যরসের মাধ্যমে দেখানো হলেও এর ভেতরে একটা সুন্দর বিষয় আছে। মানুষ সময়ের সঙ্গে বদলে যায়। যে মানুষ একসময় নিজের জীবনকে খুব স্বাধীন মনে করত, একদিন সে সংসার, দায়িত্ব আর সম্পর্কের মধ্যে আটকে যায়। এটা খারাপ নয়, বরং নাটকটা দেখাচ্ছে জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের স্বাধীনতার সংজ্ঞা বদলে যায়। কবিরের কাছে এখন স্বাধীনতা মানে হয়তো বউয়ের বকুনি থেকে ৫ মিনিট বাঁচা, আর রায়ানের কাছে স্বাধীনতা মানে নিজের অতীতের মুখোমুখি হওয়া। তারপর আসে কবির। কবিদের চরিত্র হাস্যরসের মাধ্যমে তৈরি করা হয়েছে। সে অফিসে ব্যস্ত, কর্পোরেট জীবনে ডুবে আছে, কিন্তু নিজের সংসারের ব্যাপারে পুরোপুরি অগোছালো। এখানে নাটকটা আর একটা বাস্তব বিষয়কে খুব হালকা করে তুলে ধরে। অনেক মানুষ কর্মক্ষেত্রে যতটা সফল, ব্যক্তিগত জীবনে ততটাই অদক্ষ। অফিসের ফাইল সামলাতে পারে, মিটিং সামলাতে পারে, কিন্তু স্ত্রী কেন রেগে গেছে সেটা বুঝতে পারে না। বাজার থেকে ভালো মাছ কিনে আনতে পারে না, স্ত্রীর কথার আসল অর্থ বুঝতে পারে না। আর এখানেই রায়ানের আগমন একটা মজার পরিবর্তন তৈরি করে। রায়ান বাইরের মানুষ হয়েও কবিদের স্ত্রীর মনের কথাটা বুঝে ফেলে। সে বলে, এই ঝগড়া শুধু পচা মাছের জন্য নয়। আসল ব্যাপার হলো, সায়মা চায় কবির তার দিকে মনোযোগ দিক। এই একটা কথায় সায়মার রাগ অনেকটাই নরম হয়ে যায়। কারণ মানুষ সবসময় সমাধান চায় না, অনেক সময় মানুষ শুধু চায় কেউ তার অনুভূতিটাকে বুঝুক। এই জায়গাটা নাটকের অন্যতম সুন্দর পর্যবেক্ষণ। সংসারে ঝগড়া অনেক সময় যে বিষয় নিয়ে শুরু হয়, আসল সমস্যা সেটা হয় না। পচা মাছ হয়তো বাহানা, গরম পানি হয়তো বাহানা, বাজার হয়তো বাহানা।
আসল সমস্যা হতে পারে তুমি কি আমাকে আগের মতো গুরুত্ব দাও। এরপর গল্পটা ধীরে ধীরে তার আসল রহস্যের দিকে এগোয়। রায়ান দেশে ফিরেছে। বন্ধুরা প্রথমে ভাবে হয়তো তাদের জন্য এসেছে, কিন্তু না, সে এসেছে একজনকে খুঁজতে, একজন মেয়েকে। আর এখানেই গল্পের টোন বদলে যায়, কারণ এই মেয়েটাকে রায়ান কখনো সামনে থেকে দেখেনি। তাদের দেখা হয়নি, ফোনে কথা হয়নি, শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৩ বছর ধরে কথা হয়েছে। মেয়েটার নাম মায়া, অথবা তার পরিচয় অচিনপুরের কন্যা। এই নামটাই গল্পের রহস্যকে আরও গভীর করে। রায়ানের কাছে মায়া শুধু একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল নয়, সে তার জীবনের এমন একটা সময় পাশে ছিল যখন রায়ান নিজেই নিজের জীবন নিয়ে ভেঙে পড়েছিল। বিদেশে থাকার সময়, একাকিত্বের মধ্যে, নিজের জীবনের অর্থ খুঁজে না পাওয়ার সময় একটা স্টোরির রিপ্লাই থেকে শুরু হয়েছিল তাদের কথোপকথন। তারপর একটা মেসেজ, তারপর আরেকটা, তারপর গান, তারপর ছোট ছোট কথা, কখন খায়, কখন ঘুমায়, মন খারাপ কিনা, এসব জানতে জানতে মায়া ধীরে ধীরে রায়ানের জীবনের একটা অদৃশ্য অংশ হয়ে যায়। এখানে প্রেমের সবচেয়ে আধুনিক একটা রূপকে নাটকটি সামনে আনে। আগের যুগে প্রেম মানে ছিল দেখা করা, চিঠি লেখা, ফোনে কথা বলা। এখন মানুষ কখনো কখনো এমন কারো প্রেমে পড়ে যায় যাকে সে বাস্তবে কখনো ছুঁয়েও দেখেনি। এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি কল্পনা, নাকি একাকিত্বের তৈরি একটা সম্পর্ক? নাটকটি সরাসরি উত্তর দেয় না, আর এখানেই এর আকর্ষণ। কারণ রায়ান নিজেই বলে সবকিছু চোখে দেখতে হয় না, কানে শুনতে হয় না, কিছু কিছু সত্য অনুভব করা যায়। এই সংলাপটা রায়ানের চরিত্রকে পুরোপুরি ব্যাখ্যা করে। রায়ান যুক্তির চেয়ে অনুভূতিকে বেশি বিশ্বাস করে। সে জানে না মায়া কোথায় থাকে, তার সঠিক ঠিকানা জানে না, তার পুরো মুখও দেখেনি, তবুও সে বিশ্বাস করে মায়া বাস্তব। আর ৩ বছর ধরে যে অনুভূতি তৈরি হয়েছে সেটাকে সে মিথ্যা বলে মেনে নিতে রাজি নয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, রায়ান কি সত্যি মায়াকে ভালোবাসে, নাকি সে মায়ার মাধ্যমে নিজের একাকিত্বের একটা আশ্রয় খুঁজে পেয়েছে? কারণ বিদেশে থাকার সময় সে প্রচণ্ড একা ছিল। সে এমনকি জীবনের সবচেয়ে অন্ধকার একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিল। সেই সময় মায়া তার সঙ্গে কথা বলা শুরু করে। অর্থাৎ মায়া শুধু তার প্রেমের মানুষ নয়, মায়া রায়ানের কাছে এক ধরনের ইমোশনাল সেফ স্পেস। যে মানুষটা তাকে শুনেছে, বুঝেছে, তার মন খারাপের সময় পাশে থেকেছে। তাই রায়ানের কাছে মায়াকে হারানো মানে শুধু একজন প্রেমের মানুষকে হারানো নয়, বরং নিজের জীবনের সেই অংশটাকে হারিয়ে ফেলা, যে অংশ তাকে আবার বাঁচতে শিখিয়েছিল। এ কারণেই মায়া হঠাৎ অনলাইনে আসা বন্ধ করলে রায়ান অপেক্ষা করে। ১ দিন, ২ দিন, তারপর অনেক দিন। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় সে নিজেই মায়াকে খুঁজবে। এখানে তার বন্ধুরা প্রথমে হাসাহাসি করলেও পরে সত্যিই তার পাশে দাঁড়ায়। এটাই বন্ধুত্বের সুন্দর দিক। তারা হয়তো রায়ানের সিদ্ধান্তকে পুরোপুরি বোঝে না, কিন্তু বন্ধুর প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে তারা পিছিয়ে যায় না। এরপর শুরু হয় অদ্ভুত এক অনুসন্ধান। মায়ার প্রোফাইল, একটা নদীর ধারের ছবি, একজন বন্ধু, রেহানা, একটা পলিটেকনিক্যাল কলেজ। কোনো নিশ্চিত ঠিকানা নেই, কোনো নিশ্চিত ছবি নেই, শুধু কিছু টুকরো তথ্য। আর সেই টুকরো তথ্য ধরেই ৩ বন্ধু একজন মানুষকে খুঁজতে বেরোয়। এখানে গল্পটা শুধু প্রেমের গল্প থাকে না, এটা হয়ে যায় একটা ইমোশনাল জার্নি। রায়ান আসলে শুধু মায়াকে খুঁজছে না, সে নিজের হারিয়ে যাওয়া একটা অংশকে খুঁজছে। আর যখন শেষ পর্যন্ত মায়াকে খুঁজে পাওয়া যায়, তখন গল্পের সবচেয়ে বড় আঘাতটা আসে। রায়ান ভাবে এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু মায়া বলে তার বিয়ে ঠিক হয়ে গেছে একজন বয়স্ক মানুষের সঙ্গে। কারণ তার বাবার ঋণ আছে, বাড়ি হারানোর ভয় আছে, পরিবারের নিরাপত্তা আছে। অর্থাৎ মায়ার সামনে প্রেম আর বাস্তবতার মধ্যে বেছে নেওয়ার সুযোগই নেই। এই চরিত্রটাকে বোঝার জন্য আমাদের মায়ার পরিস্থিতিটা বুঝতে হবে। মায়া রায়ানকে প্রত্যাখ্যান করছে না কারণ সে তাকে ভালোবাসে না, সে রায়ানকে প্রত্যাখ্যান করছে কারণ তার জীবনের বাস্তবতা তাকে অন্য একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। এখানে নাটকটা একটা বড় সামাজিক প্রশ্ন তোলে। দারিদ্র্যের মধ্যে জন্ম নেওয়া মানুষের কি নিজের জীবন বেছে নেওয়ার অধিকার থাকে? যে মেয়েটার পরিবার ঋণের নিচে চাপা পড়ে আছে, তার কাছে ভালোবাসা কি বিলাসিতা? যে পরিবার মাথার ওপর ছাদ হারানোর ভয় থাকে, সেখানে একজন মেয়ের স্বপ্নের দাম কত? এই প্রশ্নগুলোই গল্পটাকে শুধু প্রেমের নাটক না বানিয়ে সামাজিক বাস্তবতার কাছাকাছি নিয়ে আসে।
আর মায়ার একটা সংলাপ এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সে বলে তাদের মতো মেয়েদের জীবনে খুশি শব্দটা যেন বেমানান। এই কথার মধ্যে একটা গভীর হতাশা আছে। মায়া নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা প্রায় ছেড়ে দিয়েছে। সে মনে করে তার ভাগ্যে যা লেখা আছে সেটাই তাকে মেনে নিতে হবে। কিন্তু রায়ান সেই ধারণাটাকেই চ্যালেঞ্জ করে। সে বলে না আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, বরং সে মায়ার পরিবারে ২৪ ঘণ্টা থাকার অনুমতি চায়। এই ২৪ ঘণ্টা আসলে গল্পের অন্যতম প্রতীক, কারণ রায়ানের হাতে মায়াকে পাওয়ার জন্য মাত্র ২৪ ঘণ্টা। কিন্তু সেই ২৪ ঘণ্টায় সে মায়ার পরিবারকে নিজের পরিবার হিসেবে দেখতে শুরু করে। মায়ের মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, বাড়ির ছোট সদস্যদের সঙ্গে খেলাধুলা করে, ইলিশ মাছ নিয়ে আসে, গল্প শোনায়। একটা সাধারণ পরিবারের ভেতরে নিজেকে এমনভাবে মিশিয়ে দেয় যেন সে বহুদিন ধরেই সেখানে ছিল। এখানে রায়ানের ভালোবাসার আর এক দিক প্রকাশ পায়। সে শুধু মায়াকে পেতে চায় না, সে মায়ার পুরো পৃথিবীটাকে ভালোবাসতে শুরু করে। আর এই কারণেই তার চরিত্রটা ধীরে ধীরে আরও মানবিক হয়ে ওঠে। কিন্তু গল্পের আসল পরীক্ষা তখনও বাকি, কারণ ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগে রায়ান এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা মায়াকে আরও বেশি কষ্ট দেয়। সে মায়ার বাবার ঋণ পরিশোধ করে দেয়, অর্থাৎ মায়ার বিয়ের বাধাটা সরিয়ে দেয়। কিন্তু তারপর সে চলে যেতে চায়। এই সিদ্ধান্তটাই পুরো গল্পের আবেগকে উল্টে দেয়, কারণ রায়ান মনে করে সে মায়াকে মুক্ত করে দিয়েছে। কিন্তু মায়া তখন বুঝতে পারে মুক্তি শুধু একটা ঋণ শোধ করে দেওয়ার নাম নয়, মায়ার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারও দরকার। আর এখানেই শুরু হবে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেগের সংঘর্ষ। রায়ান কি সত্যি মায়ার জন্য সবকিছু করেছে, নাকি নিজের ভালোবাসাকে ত্যাগ করার নাম করে আবারও মায়ার হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? মায়া কি রায়ানকে ভালোবাসে, নাকি এতদিনের নীরবতার আড়ালে অন্য কোনো অনুভূতি লুকিয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে মানুষটা ৩ বছর ধরে শুধু মায়াকে খুঁজেছে, সে কি এবার নিজের গন্তব্যটাকেও চিনতে পারবে? এই প্রশ্নের উত্তরই আমাদের নিয়ে যাবে গল্পের পরবর্তী অধ্যায়ে, যেখানে ভালোবাসা আর আত্মসাগের সীমারেখাটা একেবারে ঝাপসা হয়ে যাবে। কারণ রায়ান মায়াকে খুঁজে পেয়েছে ঠিকই, কিন্তু মায়াকে পাওয়া আর মায়ার জীবনে নিধের জায়গা পাওয়া, এই দুটো যে এক জিনিস নয়, সেটা সে তখনও বুঝতে পারেনি। সে ফিরে এসেছে এমন একজন মানুষকে খুঁজতে যাকে সে ৩ বছর ধরে কখনো সামনে না দেখেও নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে ফেলেছে। আর সেই মানুষটি হল মায়া। কিন্তু মায়াকে খুঁজে পাওয়ার পর রায়ান যে সত্যের মুখোমুখি হয়, সেটাই গল্পের আসল টার্নিং পয়েন্ট। কারণ এতদিন রায়ান যে স্বপ্নটা মনে নিয়ে দেশে ফিরেছিল, বাস্তবতা এসে সেই স্বপ্নের সামনে দাঁড়িয়ে যায়। মায়ার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আর সেটা কোনো স্বাভাবিক প্রেম বা পারিবারিক সিদ্ধান্তের বিয়ে নয়। মায়ার পরিবারের ওপর ঋণের বোঝা, সেই ঋণ পরিশোধের বিনিময়ে তার বিয়ে একজন বয়স্ক মানুষের সঙ্গে ঠিক করা হয়েছে। এখানেই গল্পের প্রেমটা হঠাৎ করে সামাজিক বাস্তবতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়। রায়ানের কাছে মায়া একজন মানুষ, কিন্তু মায়ার পরিবারের বাস্তবতায় সে যেন একটা দায়িত্ব। আর এই পার্থক্যটাই ভীষণ গুরুত্বপূর্ণ। রায়ান ভালোবাসাকে অনুভূতি দিয়ে দেখে, মায়ার পরিবার জীবনকে দেখে টিকে থাকার হিসেব দিয়ে। যেখানে রায়ান ভাবছে আমি তোমাকে ভালোবাসি, সেখানে মায়ার পরিবার ভাবছে এই ঋণ কিভাবে শোধ হবে। এই দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে মায়া। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হল তার নিজের ইচ্ছাটাই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মায়া যখন রায়ানকে বলে যে তার বিয়ের সামনে, তখন রায়ানের প্রতিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। সে রাগ করে না, সে মায়াকে দোষ দেয় না, সে বলে না তুমি এতদিন আমাকে ভালোবেসে এখন অন্য কাউকে বিয়ে করবে, বরং সে পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করে। এই জায়গায় রায়ানের চরিত্র অনেকটা পরিণত, কারণ সে চাইলে খুব সহজেই মায়াকে নিয়ে পালানোর কথা বলতে পারত, চাইলে তার বাবাকে অপমান করতে পারত, চাইলে বলতে পারত তোমার জীবন তোমার, আমার সঙ্গে চলে আসো। কিন্তু সে সেটা করে না, বরং সে মায়ার পরিবারের ভেতরে ঢোকে, মায়ার মা বাবাকে আপন করে নেয়, এমনকি নিজের পরিচয়কেও অনেকটা আড়াল করে তাদের পাশে দাঁড়ায়। এখানে পরিচালক একটা খুব সুন্দর কন্ট্রাস্ট তৈরি করেছেন। একদিকে মায়ার জীবনে বিয়ে মানে একটা বাধ্যবাধকতা, অন্যদিকে রায়ানের উপস্থিতিতে সেই বাড়ির ভেতরেই প্রথমবারের মতো বিয়ের বাইরে একটা সম্ভাবনার জন্ম হয়। রায়ান যখন মায়ার বাড়িতে প্রথম আসে, তখন সে আসলে অতিথি, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সে পরিবারের একজন হয়ে যায়।
মায়ের মা যখন তাকে খাবার দেন, রায়ান তাকে মা বলে ডাকে। এই একটা শব্দের ভেতরেই রায়ানের ব্যক্তিগত শূন্যতা প্রকাশ পায়। তার নিজের বাবা মা নেই, বিদেশে থেকেও সে একটা ইমোশনাল ফ্যামিলি তৈরি করতে পারেনি। তাই মায়ার বাড়িতে এসে সে শুধু মায়াকে পায়নি, সে একটা পরিবার পেয়েছে। এই কারণে তার অনুভূতিটা আরও জটিল হয়ে যায়। সে মায়াকে শুধু প্রেমিকা হিসেবে দেখে না, সে মায়ার পরিবারকেও নিজের পরিবার হিসেবে দেখতে শুরু করে, এবং এখান থেকে তার পরবর্তী সিদ্ধান্তের ভিত্তি তৈরি হয়। মায়ার ছোট পরিবারের সঙ্গে রায়ানের সময় কাটানোর দৃশ্যগুলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ। গুড়মুড়ি খাওয়া, বোর্ড গেম খেলা, বাচ্চার সঙ্গে গল্প করা, ইলিশ মাছ নিয়ে আসা, রাতে গল্প শোনানো। কিন্তু এই দৃশ্যগুলো আসলে গল্পের ইমোশনাল ফাউন্ডেশন। কারণ রায়ান যে জীবনটা পেতে চেয়েছিল সেটাই কয়েক ঘন্টার মধ্যে সে অনুভব করতে শুরু করে। একটা বাড়ি, একজন মা, একজন বাবা, একটা ছোট্ট পরিবার, আর তার পাশে মায়া। এটা তার কাছে কোনো সাধারণ অতিথিপরায়ণতা নয়, এটা তার হারিয়ে যাওয়া একটা স্বপ্নের স্বাদ। এজন্যই রায়ানের পরবর্তী সিদ্ধান্ত আরও আবেগপূর্ণ হয়ে ওঠে। রাতে যখন মায়ার ছোট সদস্য গল্প শুনতে চায়, রায়ান যে গল্পটা বলে সেটা আসলে তার নিজের গল্প। এক রাজকুমার, এক রাজকুমারী, দূর দেশ থেকে তাদের কথা বলা। হঠাৎ রাজকুমারীর যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া, রাজকুমারীর তাকে খুঁজে বের হওয়া, অবশেষে তাকে খুঁজে পাওয়া। কিন্তু তখন জানা গেল রাজকুমারীর বিয়ে অন্য কারো সঙ্গে ঠিক হয়ে গেছে। এই গল্পটা কোনো গল্প নয়, এটা রায়ানের নিজের জীবন। সে নিজের সত্যিটা সরাসরি বলতে পারছে না, তাই গল্পের আড়ালে নিজের অনুভূতিটা প্রকাশ করছে। এখানেই নাটকের লেখার একটা শক্তিশালী দিক দেখা যায়। যে কথা চরিত্র মুখে বলতে পারে না, সেটা গল্পের ভেতরে বলে দেয়। এটা সাবটেক্সট তৈরির একটা ভালো উদাহরণ। রায়ান মায়ার সামনে দাঁড়িয়ে বলতে পারছে না, আমি তোমাকে ভালোবাসি। তাই একটা কাল্পনিক রাজকুমারের গল্পের মধ্যে নিজের ভালোবাসা লুকিয়ে দেয়। আর মায়া, সে গল্প শুনছে, সম্ভবত বুঝছেও, কিন্তু কিছু বলছে না। এই নীরবতায় দৃশ্যটাকে আরও আবেগপূর্ণ করে। এরপর আসে ২৪ ঘণ্টার কাউন্টডাউন। মায়া রায়ানকে মনে করিয়ে দেয় আর মাত্র কয়েক ঘণ্টা। এই সময়ের হিসেবটা শুধু ঘড়ির সময় নয়, এটা তাদের সম্পর্কের সময়। ৩ বছর তারা টেক্সট করেছে, ৩ বছর তারা একে অপরের সঙ্গে অনুভূতি ভাগ করেছে, কিন্তু বাস্তবে দেখা করার পর তাদের হাতে মাত্র ২৪ ঘণ্টা। এ যেন ৩ বছরের সম্পর্কের বিচার হচ্ছে মাত্র একদিনের মধ্যে। এই পরিস্থিতি ইচ্ছাকৃতভাবেই নির্মম, কারণ গল্পটা দর্শককে একটা প্রশ্ন করতে বাধ্য করে। যে ভালোবাসা ৩ বছর ধরে দূরত্ব সহ্য করেছে, সেটা কি মাত্র ২৪ ঘণ্টার বাস্তবতাকে সহ্য করতে পারবে? আর এখানে রায়ান এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সে মায়ার বাবার ঋণ পরিশোধ করে দেয়। এটা নিঃসন্দেহে মহৎ কাজ, কিন্তু একই সাথে এর মধ্যে একটা জটিলতা আছে। রায়ান কি সত্যিই মায়াকে মুক্ত করছে, নাকি সে নিজের মতো করে মায়ার সমস্যার সমাধান করে দিচ্ছে? কারণ মায়া তখনও জানে না রায়ান কি করেছে। তার বাবা জানে, কিন্তু মায়া জানে না। এই গোপনীয়তার মধ্যে একটা বড় ইমোশনাল টেনশন তৈরি হয়। রায়ান চায় না মায়া ভাবুক যে সে তাকে টাকা দিয়ে কিনে নিচ্ছে, তাই সে চলে যেতে চায়। তার যুক্তি খুব পরিষ্কার। মায়ার পরিবারের ঋণ শেষ, এখন মায়া নিজের জীবন নিজের মতো বেছে নিতে পারবে। কিন্তু এখানেই রায়ানের একটা ভুল আছে। সে ধরে নিয়েছে মায়ার সমস্যা শুধু অর্থনৈতিক, কিন্তু মানুষের জীবনে সব সমস্যা টাকা দিয়ে সমাধান হয় না। মায়ার আসল সমস্যা ছিল তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যাওয়া। আর রায়ান যদি তার হয়ে সব সিদ্ধান্ত নিয়ে দেয়, তাহলে সেটাও এক ধরনের নিয়ন্ত্রণ। এই জায়গায় মায়ার বাবার চরিত্রটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি খারাপ মানুষ নন, তিনি মেয়েকে বিক্রি করতে চান না, কিন্তু দারিদ্র্য আর ঋণের চাপ তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যেটা তিনি নিজেও হয়তো মন থেকে চান না। এখানে নাটকটা একটা সহজ ভিলেন তৈরি করেনি, এটাই গল্পের শক্তি। কারণ বাস্তব জীবনের সমস্যা অনেক সময় একজন খারাপ মানুষের কারণে তৈরি হয় না, অনেক সময় পরিস্থিতি মানুষকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। মায়ার বাবা একজন অসহায় বাবা। তিনি জানেন মেয়ের বিয়ে ঠিক করা অন্যায়, কিন্তু ঋণ শোধ না করলে বাড়ি হারানোর সম্ভাবনা আছে। তাহলে তিনি কি করবেন? মেয়ের ভবিষ্যৎ বাঁচাবেন, নাকি পরিবারের বর্তমান বাঁচাবেন? এই ডিলেমার সহজ উত্তর নেই। আর তখনই আসে সেই মানুষটা, কামাল মিয়া, যার কাছে মায়ার পরিবারের ঋণ ছিল। সে টাকা বুঝে পেয়ে যায়। তারপর স্পষ্ট হয়ে যায় মায়ার বিয়ে আর বাধ্যতামূলক নয়। এই মুহূর্তে দর্শক স্বাভাবিকভাবেই ভাববে সব কিছু তো ঠিক হয়ে গেল, কিন্তু না, রায়ান তখনও চলে যেতে চায়।
এখানেই গল্পটা আবারও আমাদের চমকে দেয়, কারণ মায়ার বাবা যখন তাকে টাকা ফেরত দিতে চায় তখন রায়ান সেটা নিতে রাজি হয় না। সে বলে বাবা মা সন্তানের কাছ থেকে কিছু পেলে না বলতে পারে না। এখানে রায়ানের চরিত্রের সবচেয়ে সুন্দর দিকটা প্রকাশ পায়। সে টাকার বিনিময়ে সম্পর্ক তৈরি করছে না, বরং সম্পর্কের মূল্য টাকা দিয়ে মাপতে চাইছে না। সে মায়ার পরিবারকে সত্যিই নিজের পরিবার মনে করেছে। এই কারণেই তার কাছে সেই টাকা দান নয়, এটা পরিবারের জন্য করা একটা কাজ। কিন্তু মায়ার বাবা যখন বলেন রায়ানের মতো একজন ছেলে যদি তিনি মেয়ের হাতে তুলে দিতে পারতেন তাহলে তিনি শান্তিতে মরতে পারতেন, তখন গল্পের আবেগ একেবারে অন্য স্তরে পৌঁছে যায়। কারণ মায়ার বাবা বুঝতে পারেন রায়ান কতটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মায়া তখনও পুরো সত্যিটা জানে না। এখানে একটা ড্রামাটিক আইরনি তৈরি হয়। দর্শক জানে, মায়ার বাবা জানেন, রায়ান জানে, কিন্তু মায়া পুরোটা জানে না। এই অবস্থায় দর্শকের মধ্যে একটা অপেক্ষা তৈরি হয়। মায়া কখন সত্যিটা জানবে, আর সত্যিটা জানার পর তার প্রতিক্রিয়া কী হবে? অবশেষে মায়া জানতে পারে রায়ান তার পরিবারের ঋণ পরিশোধ করেছে। আর এখানেই মায়া রায়ানের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, চলে যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? এই প্রশ্নটা আসলে শুধু রায়ানের উদ্দেশ্যে নয়, এটা ভালোবাসার একটা মৌলিক প্রশ্ন। তুমি যদি আমাকে এতটা ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে কেন? তুমি যদি আমার মুক্তি চাও তাহলে আমার সঙ্গে না থেকে দূরে সরে যাচ্ছ কেন? আর এখানেই মায়া নিজের অনুভূতি প্রকাশ করে ফেলে। সে বলে রায়ান চলে গেলে তার আকাশ আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে। এটা সেই মুহূর্ত যেখানে মায়া প্রথমবার নিজের ভালোবাসার কথা সরাসরি স্বীকার করে। ৩ বছর ধরে যে সম্পর্ক শুধু টেক্সটের মধ্যে ছিল সেটা এবার বাস্তব হয়ে ওঠে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল মায়া আগে কেন কিছু বলেনি। এই প্রশ্নের উত্তর চরিত্রের মনস্তত্ত্বের মধ্যে রয়েছে। মায়া সম্ভবত নিজের ভালোবাসাকে নিজের অধিকার বলে মনে করেনি। তার পরিবার, ঋণ, বিয়ে সবকিছু মিলিয়ে সে এমন একটা অবস্থায় ছিল যেখানে নিজের ইচ্ছাকে প্রকাশ করার সাহস তার ছিল না। সে রায়ানকে ভালোবাসলেও ভাবত সেই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, তাই রায়ানকে দূরে রাখার চেষ্টা করেছে। কিন্তু রায়ান যখন সত্যিই চলে যেতে চায় তখন সে বুঝতে পারে, হারানোর পরেই সে বুঝতে পারছে মানুষটাকে সে কতটা চেয়েছিল। এটা মানুষের আবেগের খুব বাস্তব একটা দিক। আমরা অনেক সময় কোনো মানুষকে নিজের জীবনে আছে বলেই তার মূল্য পুরোপুরি বুঝি না, কিন্তু যখন মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন হঠাৎ বুঝতে পারি সে আসলে আমাদের জীবনের কতটা জায়গা দখল করেছিল। এখন প্রশ্ন হল, এই ক্লাইম্যাক্স কি পুরোপুরি জাস্টিফাইড? আমার মতে আংশিকভাবে। রায়ানের সিদ্ধান্ত আবেগের দিক থেকে সুন্দর, কিন্তু বাস্তবতার দিক থেকে কিছুটা প্রবলেম্যাটিক, কারণ সে মায়ার পরিবারের আর্থিক সমস্যা নিজের মতো করে সমাধান করে ফেলেছে। এটা ভালো কাজ, কিন্তু মায়ার মতামত না নিয়ে তার ভবিষ্যৎ ঠিক করে দেওয়া ঠিক নয়। তবে গল্পের পজিটিভ দিক হল শেষ পর্যন্ত মায়া নিজেই নিজের অবস্থান স্পষ্ট করে। সে রায়ানকে বলে একতরফা নয়, ভালোবাসা দুজনেরই ছিল, শুধু প্রকাশের ধরন আলাদা ছিল। রায়ান খুঁজেছে, মায়া অপেক্ষা করেছে। রায়ান পথ পেরিয়েছে, মায়া নিজের ভেতরে অনুভূতিটাকে লুকিয়ে রেখেছে। দুজনের পথ আলাদা হলেও গন্তব্য একই ছিল। আর এখানেই নাটকের সবচেয়ে সুন্দর প্রতীক ফিরে আসে, অচিনপুর। শুরুতে রায়ান অচিনপুরের কন্যাকে খুঁজতে বের হয়। অচিনপুর তখন একটা অজানা জায়গা, একটা রহস্য, একটা নাম, একটা ইনস্টাগ্রাম আইডেন্টিটি। কিন্তু শেষে অচিনপুর শুধু কোনো গ্রামের নাম থাকে না, অচিনপুর হয়ে যায় মায়ার পৃথিবী। রায়ান মায়াকে খুঁজতে গিয়ে আসলে একটা নতুন পৃথিবী খুঁজে পায়, যে পৃথিবীতে তার আবার বাবা আছে, মা আছে, পরিবার আছে, আর আছে এমন একজন মানুষ যাকে সে ৩ বছর ধরে ভালোবেসেছে। এটাই গল্পের সবচেয়ে সুন্দর ট্রান্সফরমেশন। শুরুতে রায়ান ছিল একজন মুসাফির, শেষের দিকে সে গন্তব্য পেয়ে যায়। তবে এখানেই গল্প শেষ নয়, কারণ শেষ দৃশ্যের পরে গল্পটা আমাদের সামনে আরও একটা রহস্য রেখে যায়। রায়ান মায়ার ভালোবাসা যখন বাস্তব জীবনের পথে এগোতে শুরু করেছে তখন গল্প আবার ফিরে যায় অতীতের দিকে। একটা সম্পর্ক, একটা অসমাপ্ত কবিতা, একটা মেয়ে, আর রায়ানের জীবনে এমন একটা সময় যখন সে অন্য কাউকে হারিয়েছিল। তাই শেষের কবিতার মতো দৃশ্যটা তাই শুধু রোম্যান্টিক এন্ডিং নয়, এটা যেন ইঙ্গিত দেয় সব ভালোবাসার গল্প কি সত্যি শেষ পর্যন্ত মিলনের গল্প হয়, নাকি কিছু সম্পর্ক মানুষের জীবনে আসে শুধু তাকে বদলে দেওয়ার জন্য। আর রায়ান যদি মায়াকে পেয়ে থাকে তাহলে তার অতীতের সেই হারিয়ে যাওয়া মানুষটির কি হবে? এবার আমরা গল্পের ঘটনাগুলো একটু দূর থেকে দেখব,
কারণ এই নাটকটা শুধু রায়ান আর মায়ার প্রেমের গল্প হিসেবে দেখলে এর আসল সৌন্দর্যের অনেকটাই চোখ এড়িয়ে যাবে। গল্পের ভেতরে বারবার কিছু প্রতীক, কিছু সংলাপ, কিছু নীরবতা এবং কিছু চরিত্র এমনভাবে ব্যবহার করা হয়েছে যেগুলো প্রথমবার দেখলে সাধারণ মনে হয়, কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এই গল্প আসলে স্মৃতি, একাকিত্ব, অর্থনৈতিক অসহায়ত্ব, ডিজিটাল সম্পর্ক, পরিবার এবং নিজের শিকড়ের কাছে ফিরে আসা এই কয়েকটি বিষয়কে একসঙ্গে ধরেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে একটা শব্দ, মায়া। মায়া একজন মেয়ের নাম, কিন্তু একই সঙ্গে মায়া একটা অনুভূতির নামও। আর এই দ্বৈত অর্থটাই পুরো গল্পের সবচেয়ে বড় হিডেন মিনিং। হিজল গাছটা আসলে কী? গল্পের একদম শুরুতে রায়ান যে জায়গায় ফিরে আসে সেখানে সে একটা হিজল গাছ খুঁজছিল। তার মনে আছে সেই গাছের নিচে বন্ধুরা বসত, পাখিরা বসত, শৈশব কেটেছিল সেখানে। কিন্তু গাছটা আর নেই। প্রথমে মনে হতে পারে এটা শুধু পুরনো স্মৃতির একটা অংশ, কিন্তু আমার কাছে এই গাছটা পুরো গল্পের একটা প্রতীক। কারণ গাছ মানে শিকড়, আর রায়ান বহু বছর বিদেশে থাকার পর নিজের শিকড়ের কাছে ফিরে এসেছে, কিন্তু এসে দেখছে শিকড়ের দৃশ্যটাই বদলে গেছে। গাছ নেই, পাখি নেই, পুরনো পরিবেশ নেই। অর্থাৎ রায়ান যে পৃথিবী ছেড়ে গিয়েছিল সে পৃথিবী আর আগের মতো নেই। এটা একটা খুব বাস্তব সত্য। আমরা যখন অনেক বছর পর নিজের পুরনো এলাকায় ফিরে যাই তখন অনেক সময় মনে হয়, এই কি সেই জায়গা? দোকান বদলে গেছে, রাস্তা বদলে গেছে, পুরনো বাড়ি নেই, বন্ধুরা বদলে গেছে, কেউ বিদেশে, কেউ সংসারে, কেউ চাকরিতে, কেউ হয়তো আর বেঁচেই নেই। কিন্তু আমাদের স্মৃতির ভেতরে সেই জায়গাটা একই রকম থাকে। এই দ্বন্দ্বটাই রায়ানের চরিত্রের মধ্যে দেখা যায়। তার স্মৃতির অচিনপুর আর বাস্তবের অচিনপুর এক নয়। আর এখানেই নাটকের প্রথম বড় মেসেজ। সময় শুধু মানুষকে বদলায় না, মানুষের স্মৃতির জায়গাগুলোকেও বদলে দেয়। আপনি নিজে একবার হারিয়ে যান, শুরুর সেই কথাটাও আবার মনে করুন। লোকটা রায়ানকে বলে, মানুষ হারিয়ে যাচ্ছে, পৃথিবী বদলে যাচ্ছে, আর আপনি গাছ পাখি খুঁজছেন। তারপর বলে, নিজে একবার হারিয়ে যান, দেখুন আপনার খোঁজ কেউ রাখে কিনা। এই সংলাপটা আসলে রায়ানের জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। সে নিজেই বহু বছর আগে হারিয়ে গিয়েছিল, বন্ধুদের কিছু না বলে চলে গিয়েছিল। তার বন্ধুরা তাকে ভুলে যায়নি, বরং ফিরে আসার পর তারা তাকে আগের মতোই গ্রহণ করে। এখানে নাটক একটা সুন্দর প্রশ্ন করে, মানুষ সত্যিই কি হারিয়ে গেলে হারিয়ে যায়, নাকি যারা সত্যিকারের আপন তারা আমাদের অনুপস্থিতির মধ্যেও আমাদের মনে রেখে দেয়? রায়ানের বন্ধুত্বের অংশটা এই প্রশ্নের উত্তর দেয়। কবির আর কবিদ তাকে দেখে রাগ করে, মজা করে, বিচার করে, কিন্তু শেষ পর্যন্ত তার পাশে দাঁড়ায়। অর্থাৎ বন্ধুত্বের আসল পরীক্ষা কথায় নয়, উপস্থিতিতে। রায়ানের একাকিত্ব। এবার রায়ানের মনস্তত্ত্বের দিকে আসি। রায়ান বিদেশে ছিল। সেখানে তার অর্থনৈতিক সমস্যা ছিল না, বরং সে ভালো অবস্থায় ছিল। কিন্তু তার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়েছিল। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ নাটকটা সরাসরি বলছে টাকা মানুষের সব সমস্যা সমাধান করতে পারে না। রায়ানের জীবনে টাকা ছিল, কিন্তু ইমোশনাল কানেকশন ছিল না। তার জীবনে মানুষের অভাব ছিল, কথা বলার একজন মানুষ দরকার ছিল। সেই সময় মায়া আসে। এখানে মায়ার ভূমিকা প্রেমিকার চেয়েও বড়। সে রায়ানের ইমোশনাল রেস্কিউ। যখন রায়ান নিজের জীবন নিয়ে ভেঙে পড়েছিল তখন মায়া তার সঙ্গে কথা বলেছিল। কোনো বড় প্রতিশ্রুতি দেয়নি, কোনো সিনেম্যাটিক প্রেমের দৃশ্যও ছিল না, শুধু কথা বলেছিল। কিন্তু অনেক সময় মানুষের জীবনে একটা কেউ কথা বলছে, এই জিনিসটাই সবচেয়ে বড় আশ্রয় হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার প্রেম বাস্তব না কল্পনা? এটা নাটকের সবচেয়ে কন্টেম্পোরারি বিষয়গুলোর একটা। রায়ান আর মায়ার সম্পর্ক ৩ বছর ধরে শুধু টেক্সটের মাধ্যমে। তারা ফোনে কথা বলেনি, মায়ার পুরো মুখও সে দেখেনি। তারপরও রায়ান বিশ্বাস করে মায়া সত্যি। এখানে একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল পয়েন্ট আছে। মানুষ যখন কাউকে প্রতিদিন নিজের কথা বলে, নিজের ভয় বলে, নিজের দুর্বলতা বলে, তখন ফিজিক্যাল প্রেজেন্স ছাড়াও ইমোশনাল ইন্টিমেসি তৈরি হতে পারে। কিন্তু এই সম্পর্কের একটা বিপজ্জনক দিকও আছে, কারণ আমরা অনলাইনে মানুষকে অনেক সময় নিজের কল্পনার মতো দেখতে শুরু করি।
একজন মানুষ বাস্তবে যেমন, তার চেয়ে আমরা তাকে নিজের মনের মধ্যে যেমন বানিয়ে নিই, সেটাই আমাদের কাছে সত্যি হয়ে যায়। রায়ানের ক্ষেত্রেও এই সম্ভাবনা ছিল, কিন্তু নাটক শেষ পর্যন্ত দেখায় মায়া বাস্তব, তার কষ্ট বাস্তব, তার পরিবার বাস্তব, তার অনুভূতিও বাস্তব। অর্থাৎ রায়ানের কল্পিত সম্পর্ক শেষ পর্যন্ত বাস্তব জীবনের পরীক্ষায় টিকে যায়। অচিনপুরের কন্যা নামটার অর্থ কী? এখন আসি সবচেয়ে সুন্দর প্রতীকে। অচিনপুর মানে অচেনা এক পৃথিবী। রায়ানের কাছে মায়া ছিল ঠিক তেমনই। সে জানে না তার বাড়ি কোথায়, সে জানে না তার বাস্তব জীবন কেমন, সে জানে না তার পরিবারের অবস্থা কী, শুধু একটা নাম, অচিনপুরের কন্যা। কিন্তু শেষ পর্যন্ত রায়ান অচিনপুর পৌঁছে যায় এবং সেখানে গিয়ে আবিষ্কার করে অচিনপুর কোনো রহস্যময় রাজ্য নয়। এটা একজন সাধারণ মেয়ের বাস্তব জীবন, যেখানে আছে দারিদ্র্য, ঋণ, পরিবার, বিয়ের চাপ, স্বপ্ন, ভয় আর ভালোবাসা। অর্থাৎ রায়ানের কল্পিত অচিনপুর আর বাস্তবের অচিনপুর এক হয়ে যায়। এটাই গল্পের পোয়েটিক ট্রান্সফরমেশন। মায়া কি দুর্বল চরিত্র? একদম না, বরং আমার মতে গল্পের সবচেয়ে কমপ্লেক্স ক্যারেক্টার হল মায়া। কারণ বাইরে থেকে তাকে প্যাসিভ মনে হতে পারে। সে বাবার সিদ্ধান্ত মেনে নিচ্ছে, বিয়েতে রাজি হচ্ছে, রায়ানকে চলে যেতে বলছে, কিন্তু তার ভেতরে প্রচণ্ড ইমোশনাল কনফ্লিক্ট চলছে। সে জানে রায়ান তাকে ভালোবাসে, সে নিজেও মায়াকে ভালোবাসে, কিন্তু সে নিজের পরিবারের বাস্তবতা থেকে পালাতে পারে না। এটা কাপুরুষতা নয়, এটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। একজন মানুষ যখন এমন অবস্থায় থাকে যেখানে তার নিজের ভবিষ্যতের চেয়ে পরিবারের নিরাপত্তা বড় হয়ে যায়, তখন ব্যক্তিগত স্বপ্নকে স্যাক্রিফাইস করা তার কাছে স্বাভাবিক হয়ে যেতে পারে। মায়ার চরিত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি এখানেই। সে ভালোবাসা পেয়েছে, কিন্তু সেই ভালোবাসাকে নিজের অধিকার বলে ভাবার সুযোগ পায়নি। অর্থনৈতিক অসহায়ত্বের সামাজিক বার্তা। নাটকটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সমাজ বাস্তবতা তুলে ধরে। ঋণ, দারিদ্র্য, বাড়ি হারানোর ভয়, মেয়ের বিয়ে দিয়ে ঋণ মেটানোর চিন্তা। এই বিষয়গুলো আমাদের সমাজে একেবারে অচেনা নয়। এখানে ভিলেন শুধু কামাল মিয়া নয়, আসল ভিলেন হল একটা পরিস্থিতি। একজন বাবা নিজের মেয়েকে কষ্ট দিতে চান না, কিন্তু ঋণ তাকে বাধ্য করছে। এখানে নাটক দর্শককে সহজে কাউকে ঘৃণা করার সুযোগ দেয় না, বরং বলে কখনো কখনো মানুষ খারাপ সিদ্ধান্ত নেয় কারণ তার সামনে ভালো সিদ্ধান্তের সুযোগ থাকে না। এই লাইনটা গল্পের সামাজিক অংশকে অনেক শক্তিশালী করে। রায়ানের টাকা দেওয়া ত্যাগ নাকি ভুল, এটা নিয়ে একটু কঠিন বিশ্লেষণ করা দরকার। রায়ান মায়ার পরিবারের ঋণ শোধ করে দেয়। দর্শক হিসেবে আমাদের আবেগ কাজ করে, আমরা ভাবি কি অসাধারণ ভালোবাসা। কিন্তু একজন ক্রিটিক হিসেবে একটু প্রশ্ন করতেই হবে, রায়ান কি মায়ার অনুমতি নিয়েছিল? না, সে মায়ার জীবনের একটা বিশাল সমস্যার সমাধান করেছে, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে মায়ার সঙ্গে আলোচনা করেনি। এখানে ভালোবাসার সঙ্গে প্যাটার্নালিজমের একটা সূক্ষ্ম সীমারেখা তৈরি হয়। অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার জন্য আমি সিদ্ধান্ত নেব। এটা সবসময় ভালোবাসা নয়। ভালোবাসার আরও ম্যাচিওর ফর্ম হল আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে সম্মান করব। নাটক শেষ পর্যন্ত মায়াকে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ দিয়ে এই ভারসাম্যটা কিছুটা ঠিক করে। ২৪ ঘণ্টা একটা প্রতীক। ২৪ ঘণ্টার সময়সীমাটা খুব ইন্টারেস্টিং। এটা শুধু গল্পের সাসপেন্স বাড়ায় না, এটা একটা কাউন্টডাউন। ৩ বছর বনাম ২৪ ঘণ্টা। ৩ বছর ধরে তারা একে অপরকে অনুভব করেছে, কিন্তু বাস্তবে দেখা হওয়ার পর হাতে মাত্র ১ দিন। এই কন্ট্রাস্ট দেখায় দূরত্বে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ, কিন্তু বাস্তব জীবনে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন। টেক্সটে তুমি যেভাবে কাউকে ভালোবাসো, বাস্তবে তার রাগ, পরিবার, অভ্যাস, সমস্যা, দায়িত্ব সব কিছু দেখতে হয়। মায়া আর রায়ান এই বাস্তব পরীক্ষার মুখোমুখি হয়, আর সারপ্রাইজিংলি তারা সেই পরীক্ষায় টিকে যায়। রায়ানের মা আর বাবা ডাক, এই বিষয়টাও উপেক্ষা করা উচিত নয়। রায়ান মায়ার মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে। এটা শুধু ভদ্রতা নয়, এটা তার নিজের ইমোশনাল উন্ডের একটা ইঙ্গিত। সে নিজের পরিবার হারিয়েছে, তাই মায়ার পরিবারের মধ্যে সে সেই শূন্যতা পূরণ করতে চায়। এখানে মায়া তার কাছে শুধু একজন নারী নয়,
মায়ার বাড়ি তার কাছে একটা হোম, আর এই কারণেই তার চলে যাওয়া এত কঠিন। সে শুধু মায়াকে ছেড়ে যাচ্ছে না, সে একটা সদ্য পাওয়া পরিবারকেও ছেড়ে যাচ্ছে। বন্ধুত্বের ভেতরের হিডেন মিনিং। কবির আর কবিদকে শুধু কমিক রিলিফ ভাবলে ভুল হবে। তারা রায়ানের ইমোশনাল সাপোর্ট সিস্টেম। রায়ান যখন মায়াকে খুঁজতে চায়, তারা তার সঙ্গে বের হয়। তারা ক্লু খোঁজে, রেহানাকে খোঁজে, কলেজে যায়, রাত জেগে থাকে, এমনকি তাদের নিজেদের জীবনেও সমস্যা থাকলেও বন্ধুর জন্য সময় বের করে। এটা একটা সুন্দর কন্ট্রাস্ট। রায়ান বহু বছর ধরে নিজের কষ্ট একা বহন করেছে, কিন্তু দেশে ফিরে সে বুঝতে পারে তার ছাড়া সবাই এগিয়ে গেছে। সে আসলে ভুল ছিল। কবির আর কবিদের সংসার। এখানে নাটকের কমেডির মধ্যেও সামাজিক বাস্তবতা আছে। কবির বউয়ের ভয় থাকে, কবিদ কাজের চাপে থাকে। দুজনের সংসারেই ছোট ছোট ঝগড়া, কিন্তু এই ঝগড়ার ভেতরে একটা বড় মেসেজ আছে। সংসার মানে শুধু ভালোবাসা নয়, সংসার মানে নেগোসিয়েশন। কে বাজার করবে, কে রান্না করবে, কে সময় দেবে, কে কাকে গুরুত্ব দেবে। এই ছোট ছোট বিষয়গুলোই একটা সম্পর্ককে তৈরি বা ভেঙে দেয়। রায়ান এই সংসারগুলোর দিকে বাইরে থেকে তাকিয়ে আছে, কারণ তার নিজের সংসার নেই। তাই অন্যের ঝগড়াও তার কাছে এক ধরনের জীবনের সৌন্দর্য। এটা খুব সাটল একটা ইমোশনাল পয়েন্ট। মায়া নামের আসল অর্থ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আসি। মায়া শুধু একজন মানুষ নয়, মায়া মানে অ্যাটাচমেন্ট। মানুষের প্রতি টান, জায়গার প্রতি টান, স্মৃতির প্রতি টান, শিকড়ের প্রতি টান। রায়ান বিদেশ থেকে ফিরে এসেছে কারণ তার ভেতরে একটা টান ছিল। সে মায়াকে খুঁজেছে কারণ তার ভেতরে একটা টান ছিল। মায়ার পরিবার ছাড়তে পারেনি কারণ তারও একটা টান ছিল। অর্থাৎ পুরো নাটকটাই মায়া নামের অনুভূতির চারপাশে তৈরি। আর এখানেই গল্পের টাইটেল বা সেন্ট্রাল কনসেপ্ট আরও মিনিংফুল হয়ে ওঠে। মানুষ যুক্তি দিয়ে অনেক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জীবনকে চালায় অনেক সময় মায়া। শেষের কবিতার রহস্য। নাটকের শেষ দিকে যখন আবার একটা পুরনো সম্পর্কের ইঙ্গিত আসে, তখন গল্পটা হঠাৎ অন্যদিকে মোড় নেয়। একজন মানুষ ভালোবাসার কবিতা লিখছে, তারপর অন্য পক্ষ বলে, আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাই না। এখানে গল্পটা যেন আমাদের একটা ওয়ার্নিং দেয়। একটা ভালোবাসা পাওয়া মানে সব ভালোবাসা সফল হবে এমন নয়। কখনো কখনো মানুষ আমাদের জীবনে আসে, আমাদের বদলে দেয়, আমাদের বাঁচতে শেখায়, তারপর চলে যায়। আর তারা রেখে যাওয়া স্মৃতি আমাদের সঙ্গে থেকে যায়। তাই নাটকের শুরুতে হারিয়ে যাওয়া হিজল গাছ আর শেষে হারিয়ে যাওয়া সম্পর্ক, দুটোর মধ্যে একটা থিম্যাটিক কানেকশন আছে। কিছু জিনিস আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু তাদের প্রভাব থেকে যায়। নাটকের সবচেয়ে বড় প্রশ্ন, শেষ ভাগে আমার কাছে এই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন হল, ভালোবাসা কি শুধু কাউকে পাওয়ার নাম, নাকি কাউকে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়ার নামও ভালোবাসা? রায়ান মায়াকে পেতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে মায়ার মুক্তিকে নিজের পাওয়ার চেয়ে বড় করে দেখেছে। মায়া রায়ানকে ভালোবাসত, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে তার ৩ বছর লেগেছে। আর এই দুই মানুষের গল্প আমাদের দেখায়, ভালোবাসার সবচেয়ে বড় শত্রু সবসময় অন্য কোনো মানুষ নয়, কখনো কখনো পরিস্থিতি, ভয়, দারিদ্র্য, দূরত্ব আর নিজের ভেতরের দ্বিধাই সবচেয়ে বড় বাধা। আর পরিচালক সবচেয়ে সুন্দরভাবে যে বিষয়টা দেখিয়েছেন, সেটা হলো এই বাধাগুলোকে ওভারকাম করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়। প্রয়োজন সাহস, প্রয়োজন বিশ্বাস, আর প্রয়োজন সঠিক সময়ে নিজের সত্যিটা বলা। রায়ান সাহস করে ফিরে এসেছে, মায়া শেষ মুহূর্তে নিজের সত্যিটা বলেছে, আর সেই কারণেই তাদের গল্প একটা নতুন সম্ভাবনা পেয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এবার আমাদের দেখতে হবে নাটকের ক্লাইম্যাক্স আসলে কতটা বিশ্বাসযোগ্য, রায়ানের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, মায়ার সিদ্ধান্ত কতটা স্বাধীন, আর শেষ মুহূর্তের অতীতের সম্পর্কের ইঙ্গিত গল্পটাকে আরও গভীর করেছে নাকি অপ্রয়োজনীয় করেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, রায়ান যদি মায়ার ঋণ শোধ না করত, তাহলেও কি মায়া শেষ পর্যন্ত তার কাছে ফিরে আসত? এই প্রশ্নের উত্তর নিয়েই আমরা যাব পার্ট 4-এ, যেখানে পুরো ক্লাইম্যাক্সটা ভেঙে দেখব, চরিত্রগুলোর সিদ্ধান্তের ভালো মন্দ বিচার করব, আর দেখব গল্পটা আর কিভাবে শেষ হতে পারত। কারণ ভালোবাসার গল্পে মিলনটাই সব নয়, কখনো কখনো আসল গল্প শুরু হয় মিলনের ঠিক পরেই। আমরা গল্পের সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে এতক্ষণ ধরে তৈরি হওয়া প্রতিটি আবেগ,
প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি ভুল একসঙ্গে এসে দাঁড়ায়। রায়ান মায়াকে খুঁজে পেয়েছে। মায়ার বিয়ে ঠিক ছিল। রায়ান মায়ার পরিবারের ঋণ পরিশোধ করেছে। সে নিজের ভালোবাসা প্রকাশ না করেই চলে যেতে চেয়েছে। আর শেষ পর্যন্ত মায়া নিজেই রায়ানের সামনে এসে নিজের অনুভূতি প্রকাশ করেছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা খুব সুন্দর একটা হ্যাপি এন্ডিং, কিন্তু একজন গল্প বিশ্লেষক হিসেবে আমাদের একটু থামতে হবে, কারণ একটা ক্লাইম্যাক্স শুধু দর্শককে খুশি করলেই ভালো ক্লাইম্যাক্স হয় না। একটা ভালো ক্লাইম্যাক্সের কাজ হল গল্পের শুরুতে যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল সেগুলোর আবেগপূর্ণ উত্তর দেওয়া। আর এই নাটকের শুরুতেই প্রশ্ন ছিল, রায়ান কেন ফিরে এসেছে? সে কাকে খুঁজছে? মায়া কেন হারিয়ে গেল? তাদের সম্পর্ক কি সত্যি? আর সবচেয়ে বড় কথা, ৩ বছর ধরে তৈরি হওয়া একটা সম্পর্ক বাস্তব জীবনের পরীক্ষায় টিকে থাকবে কিনা? ক্লাইম্যাক্স এসে এই প্রশ্নগুলোর উত্তর দেয়, কিন্তু সব উত্তর সমান শক্তিশালী নয়। চলুন একে একে দেখি। রায়ানের সবচেয়ে বড় সিদ্ধান্ত। রায়ানের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল মায়ার পরিবারের ঋণ পরিশোধ করা। এটা গল্পের ইমোশনাল ক্লাইম্যাক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ রায়ান বুঝতে পারে মায়া তাকে ভালোবাসলেও নিজের পরিবারের জন্য বিয়েতে রাজি হতে বাধ্য হচ্ছে, তাই সে সমস্যার মূল কারণ সরিয়ে দেয়। এখানে একজন প্রেমিক হিসেবে রায়ান অসাধারণ, কিন্তু একজন মানুষ হিসেবে তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যায়, কারণ সে মায়ার সঙ্গে আলোচনা না করেই তার জীবনের একটা বড় সমস্যার সমাধান করে ফেলেছে। এটা কি ঠিক? একদিকে হ্যাঁ, অন্যদিকে না, কারণ রায়ানের উদ্দেশ্য পরিষ্কার। সে মায়াকে কিনতে চায় না, সে কোনো শর্তও দেয় না। সে বলে না, আমি টাকা দিয়েছি তাই তোমাকে আমাকে বিয়ে করতে হবে, বরং সে টাকা দিয়ে মায়ার পরিবারকে মুক্ত করে নিজেই চলে যেতে চায়। এই জায়গায় তার ভালোবাসা পজেসিভ নয়। সে মায়াকে নিজের করে পাওয়ার জন্য সাহায্য করছে না, সে মায়াকে নিজের জীবন বেছে নেওয়ার সুযোগ দিতে চাইছে। এটা তার চরিত্রকে অন্যরকম করে তোলে। কিন্তু এখানেই একটা সমস্যা। তবুও একটা প্রশ্ন থেকেই যায়, মায়া যদি রায়ানকে ভালো না বাসত, তাহলে কি হতো? রায়ান তার পরিবারের ঋণ পরিশোধ করে দিল, মায়ার বিয়ে ভেঙে গেল, কিন্তু মায়া যদি অন্য জীবন বেছে নিত, তাহলে রায়ানের এই ত্যাগের অর্থ কি দাঁড়াত? এই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনটাই ক্লাইম্যাক্সের সবচেয়ে বড় উইকনেস, কারণ নাটক আমাদের ইমোশনাল সার্টেনিটি দেয় যে মায়া রায়ানকে ভালোবাসে, কিন্তু বাস্তব জীবনে এমন সার্টেনিটি এত সহজে আসে না। তবুও গল্পের ইমোশনাল লজিক অনুযায়ী রায়ানের সিদ্ধান্ত কাজ করে, কারণ পুরো গল্পে বারবার দেখানো হয়েছে মায়া রায়ানের প্রতি যত্নশীল ছিল, ৩ বছর ধরে যোগাযোগ রেখেছে, তার মানসিক অবস্থার খোঁজ নিয়েছে, তার একাকিত্ব সময় পাশে ছিল। অর্থাৎ দর্শকের কাছে তাদের সম্পর্কটা বিলিভেবল করার জন্য গল্প আগে থেকেই যথেষ্ট গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করেছে। তাই ক্লাইম্যাক্সে মায়ার স্বীকারোক্তি পুরোপুরি হঠাৎ মনে হয় না। মায়ার সবচেয়ে বড় পরিবর্তন। মায়ার চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন সে রায়ানকে প্রশ্ন করে, তুমি যদি চলে যাবে তাহলে ফিরে এলে কেন? এই প্রশ্নের মধ্যে পুরো গল্পের ইমোশনাল পে অফ লুকিয়ে আছে, কারণ এতক্ষণ পর্যন্ত মায়া নিজেকে পরিস্থিতির কাছে সমর্পণ করেছিল। সে বলেছিল তার ভাগ্যে সুখ নেই, তার মতো মেয়েদের জীবনে সুখ মানায় না। সে বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছিল, কিন্তু রায়ান চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মায়া প্রথমবার নিজের হয়ে কথা বলে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রায়ান তার জন্য লড়াই করলেও শেষ পর্যন্ত মায়াকেই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হয়, আর সে সিদ্ধান্ত নেয়। সে বলে তার আকাশ রায়ান ছাড়া আলোকিত হবে না। এখানে মায়া আর প্যাসিভ ভিকটিম থাকে না, সে নিজের ভালোবাসার ওনারশিপ নেয়। এই ট্রান্সফরমেশনটাই ক্লাইম্যাক্সের সবচেয়ে বড় সাফল্য। একতরফা কথাটার ভেতরের রহস্য। রায়ান মনে করেছিল তার ভালোবাসা হয়তো একতরফা, কারণ মায়া তাকে দূরে ঠেলে দিয়েছিল, কিন্তু মায়া তখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে, ভালোবাসা একতরফা ছিল না, সে শুধু প্রকাশ করতে পারেনি। এই জায়গাটা অত্যন্ত রিলেটেবল। অনেক সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা ভালোবাসার অভাব নয়, সমস্যা হল দুজন মানুষই ভালোবাসে, কিন্তু কেউ আগে বলতে পারে না। একজন ভাবে সে হয়তো আমাকে ভালোবাসে না, অন্যজন ভাবে আমি বললেই সবকিছু নষ্ট হয়ে যাবে। তারপর সময় চলে যায়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, আর সম্পর্কটা অসম্ভব মনে হয়।
রায়ান আর মায়ার সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। যদি মায়া সত্যিটা আগে বলতো। এখন আসি হোয়াট ইফ বিশ্লেষণে। ধরুন মায়া রায়ানকে অনেক আগেই বলে দিত, আমি তোমাকে ভালোবাসি। তাহলে কি হতো? সম্ভবত রায়ানকে দেশে ফিরে আসতে হতো না। তাদের পরিবারগুলো আগেই বিষয়টা জানত। মায়ার বাবার ঋণের ব্যাপারটাও আগে জানা যেত। রায়ান হয়তো আগেই সাহায্য করতে পারত। তাহলে পুরো গল্পের এত ড্রামাটিক জার্নি তৈরি হতো না। কিন্তু এখানেই গল্পের প্রয়োজনীয় কনফ্লিক্ট। চরিত্ররা যদি সবসময় সঠিক সময় সঠিক কথা বলতো, তাহলে কোনো গল্পই তৈরি হতো না। তাই মায়ার নীরবতা গল্পের সমস্যা যেমন, গল্পের ইঞ্জিনও তেমন। যদি রায়ান মায়াকে খুঁজতে না আসত? এটাই আরও বড় প্রশ্ন। রায়ান যদি বিদেশেই থেকে যেত, তাহলে মায়ার বিয়ে হয়ে যেত। রায়ান হয়তো ভাবত মায়া তাকে ভুলে গেছে। মায়া হয়তো ভাবত রায়ান তাকে আর মনে রাখেনি। দুজনের জীবন আলাদা পথে চলে যেত। এখানে নাটক একটা বড় মেসেজ দেয়। কিছু সম্পর্কের জন্য শুধু অনুভূতি যথেষ্ট নয়, এফার্ট দরকার। রায়ান শুধু মায়াকে ভালোবাসেনি, সে তাকে খুঁজেছে, সে পথ পেরিয়েছে, সে নিজের পুরনো জীবন ছেড়ে এসেছে, সে আনসার্টেনিটি মেনে নিয়েছে। এই এফার্টটাই শেষ পর্যন্ত সম্পর্ককে বাস্তব করে। পরিচালক কোথায় সবচেয়ে ভালো কাজ করেছেন? আমার মতে পরিচালক ক্লাইম্যাক্সের ইমোশনাল বিল্ড আপে ভালো কাজ করেছেন। বিশেষ করে ২৪ ঘণ্টার সময়সীমা। এটা দর্শকের মনে একটা টিকিং ক্লক তৈরি করে। আমরা জানি সময় শেষ হয়ে আসছে, মায়া জানে সময় শেষ হয়ে আসছে, রায়ান জানে সময় শেষ হয়ে আসছে। এই অ্যাওয়ারনেসের কারণে সাধারণ দৃশ্য ইমোশনাল হয়ে ওঠে। যেমন একসঙ্গে খাওয়া, গল্প বলা, পরিবারের সঙ্গে সময় কাটানো, মায়ার বাড়ির ছোট সদস্যের সঙ্গে খেলা। এসব দৃশ্য আলাদাভাবে খুব বড় ঘটনা নয়, কিন্তু দর্শক জানে এই মুহূর্তগুলো হয়তো শেষ, তাই ছোট মুহূর্তগুলো বড় হয়ে যায়। এটা স্টোরি টেলিংয়ের খুব কার্যকর একটা টেকনিক। রায়ানের পরিবার পাওয়ার দৃশ্য। ক্লাইম্যাক্সের আরেকটা গুরুত্বপূর্ণ লেয়ার হল, রায়ান মায়াকে পাওয়ার আগে একটা পরিবার পেয়ে যায়। এটা প্রথমে হয়তো খুব অবভিয়াস নয়, কিন্তু গল্পের শুরুতে আমরা রায়ানকে একা দেখি। বিদেশ থেকে ফিরে এসেছে, পুরনো বন্ধুদের খুঁজছে, শৈশবের জায়গা খুঁজছে, হিজল গাছ খুঁজছে, অতীত খুঁজছে। তারপর মায়ার বাড়িতে এসে সে মা আর বাবা বলে ডাকতে শুরু করে। অর্থাৎ গল্পের শেষে তার সার্চ শুধু একজন নারীর সার্চ থাকে না, সে নিজের বিলঙ্গিং খুঁজে পায়। এই কারণে শেষের প্রেমের মিলনটা আরও মিনিংফুল হয়ে ওঠে। রায়ান শুধু মায়াকে পায়নি, সে একটা হোম খুঁজে পেয়েছে। মায়ার বাবার চরিত্র ভিলেন নাকি ভিকটিম? এখানে নাটকটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মায়ার বাবাকে ভিলেন বানানো হয়নি। তিনি মেয়ের ক্ষতি করতে চান না, বরং পরিস্থিতির কাছে তিনি অসহায়। ঋণ আছে, বাড়ি হারানোর ভয় আছে, পরিবার আছে, তাই তিনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এই ক্যারেক্টারাইজেশন অনেক বেশি রিয়েলিস্টিক, কারণ বাস্তব জীবনে সব সমস্যা ভালো মানুষ বনাম খারাপ মানুষ দিয়ে তৈরি হয় না। অনেক সময় দুজন মানুষই ভালো হতে পারে, কিন্তু পরিস্থিতি তাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেটা অন্য কারোর ক্ষতি করে। মায়ার বাবার ক্ষেত্রেও সেটাই হয়েছে। কামাল মিয়া একজন প্রয়োজনীয় চরিত্র। কামাল মিয়ার চরিত্রটা নাটকে একটা এক্সটার্নাল অবস্টিকেল। তার সঙ্গে মায়ার কোনো ইমোশনাল কনফ্লিক্ট নেই। তার মূল ভূমিকা অর্থনৈতিক বাধা তৈরি করা। তাই যখন রায়ান তার টাকা পরিশোধ করে, গল্পে সেই এক্সটার্নাল অবস্টিকেল সরে যায়। এরপর আর কোনো বাইরের বাধা থাকে না। শুধু একটা প্রশ্ন, রায়ান আর মায়া নিজেদের সত্যিটা স্বীকার করবে কিনা? এটাই আসলে ভালো ক্লাইম্যাক্সের লক্ষণ। বাহ্যিক সমস্যা শেষ হয়ে গেলে চরিত্রের ভেতরে সমস্যা সামনে আসে। প্রথমে ছিল মায়াকে কিভাবে বিয়ে থেকে বাঁচানো যাবে, তারপর হয়ে যায় মায়া কি সত্যিই রায়ানকে চায়? আর এখানেই প্রেমের আসল পরীক্ষা। রায়ান টাকা দেয়, বিয়ের বাধা সরিয়ে দেয়, তারপর চলে যেতে চায়। এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সে মায়াকে ফোর্স করছে না, সে অপেক্ষা করছে না যে মায়া তাকে বেছে নেবে। সে নিজের কাজ শেষ করে চলে যেতে প্রস্তুত। এখানে রায়ানের ভালোবাসা সেলফলেস হয়ে ওঠে, কিন্তু মায়া তাকে থামায়। এই মুহূর্তে গল্পের পাওয়ার ডাইনামিক বদলে যায়। এতক্ষণ রায়ান ছিল পারসুয়ার, মায়া ছিল ডিস্টেন্ট। এখন মায়াই এগিয়ে আসে, মায়াই নিজের অনুভূতি প্রকাশ করে, মায়াই বলে ভালোবাসা একতরফা ছিল না। এই রিভার্সাল খুব স্যাটিসফাইং, কারণ দর্শক এতক্ষণ ধরে রায়ানের দিকটাই দেখেছে। শেষে মায়ার ইমোশনাল পার্সপেক্টিভ সামনে আসে।
ক্লাইম্যাক্স কি অতিরিক্ত সিনেম্যাটিক? হ্যাঁ, কিছুটা। বিশেষ করে একজন মানুষের পক্ষে এত দ্রুত পরিবারের ঋণ পরিশোধ করা, তারপর এত সহজে সম্পর্কের জট খুলে যাওয়া বাস্তব জীবনে অনেক বেশি জটিল হতে পারে। এখানে নাটক কিছুটা ফেয়ারি টেল লজিক ব্যবহার করেছে, কিন্তু সেটা পুরোপুরি অযৌক্তিক নয়, কারণ গল্পের টোন শুরু থেকেই রিয়েলিস্টিক ড্রামা আর পোয়েটিক রোম্যান্সের মাঝামাঝি। হিজল গাছ, পাখি, অচিনপুর, মুসাফির, গন্তব্য, মায়া, আকাশ এসব প্রতীক গল্পটাকে বাস্তবতার পাশাপাশি একটা পোয়েটিক ওয়ার্ল্ডের মধ্যে নিয়ে যায়। তাই পুরো ঘটনাকে ডকুমেন্টারি রিয়েলিজম দিয়ে বিচার করলে কিছু জায়গায় প্রশ্ন উঠবে, কিন্তু রোম্যান্টিক ড্রামা হিসেবে দেখলে ইমোশনাল পে অফ যথেষ্ট কার্যকর। আরও ভালো এন্ডিং কি হতে পারত? এখন যদি আমি একজন স্টোরি অ্যানালিস্ট হিসেবে বিকল্প এন্ডিং সাজাই, তাহলে একটা বিষয় বদলাতাম। রায়ানকে একা মায়ার ঋণ পরিশোধ করতে না দিয়ে মায়ার সঙ্গে আলোচনা করানো যেত। ধরুন রায়ান মায়াকে বলতো, আমি তোমাকে কোনো সিদ্ধান্তে বাধ্য করতে চাই না, তুমি যদি আমাকে না চাও আমি চলে যাও, কিন্তু তোমার পরিবার যেন শুধু ঋণের কারণে তোমার জীবন ঠিক করতে না পারে, আমি সেটা হতে দেব না। তারপর মায়া নিজেই সিদ্ধান্ত নিত। এতে মায়ার এজেন্সি আরও শক্তিশালী হতো। তবে বর্তমান গল্পেও শেষ পর্যন্ত মায়া নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, তাই সমস্যাটা পুরোপুরি থেকে যায় না। শেষের মিলন কেন কাজ করে? কারণ এটা শুধু তারা একে অপরকে ভালোবাসে এই কারণে হয় না, তারা দুজনেই একটা জার্নি করেছে। রায়ান দূরত্ব পেরিয়েছে, মায়া ভয় পেরিয়েছে। রায়ান নিজের একাকিত্বের মুখোমুখি হয়েছে, মায়া নিজের সাপ্রেসড ফিলিংসের মুখোমুখি হয়েছে। রায়ান তার পরিবার খুঁজে পেয়েছে, মায়া নিজের জীবনে সিদ্ধান্ত নেওয়ার সাহস পেয়েছে। তাই শেষের একসঙ্গে এগিয়ে যাওয়াটা শুধু রোম্যান্টিক রিওয়ার্ড নয়, এটা তাদের পার্সোনাল গ্রোথের ফল। কিন্তু শেষের আরেকটা দৃশ্য কেন এত গুরুত্বপূর্ণ? নাটকের শেষ দিকে আবার আমরা অন্য এক সম্পর্কের ভাঙনের ইঙ্গিত পাই। কেউ কবিতা লিখছে, কেউ পুরনো ভালোবাসার স্মৃতি ধরে রেখেছে। তারপর হঠাৎ অন্য পক্ষ বলে, আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাই না। এই অংশটা প্রথম দেখায় মূল গল্পের সঙ্গে কিছুটা বিচ্ছিন্ন মনে হতে পারে, কিন্তু থিম্যাটিক লেভেলে এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই নাটক শুধু সাকসেসফুল লাভ স্টোরি নয়, এটা ফেল্ড লাভের কথাও বলে। একদিকে রায়ান মায়া, অন্যদিকে এমন একটা সম্পর্ক যেখানে ভালোবাসা শেষ হয়ে গেছে। অর্থাৎ গল্প আমাদের মনে করিয়ে দেয়, সব প্রেমের শেষ এক হয় না। কেউ গন্তব্যে পৌঁছে যায়, কেউ পথেই হারিয়ে যায়, কেউ ফিরে আসে, কেউ আর ফিরে আসে না। তাহলে নাটকের ক্লাইম্যাক্সের ফাইনাল ভার্ডিক্ট কি? আমার মতে ইমোশনালি 9 আউট অফ 10, কারণ আবেগের পে অফ শক্তিশালী। ক্যারেক্টার রেজলিউশন 8 আউট অফ 10। রায়ান আর মায়ার চরিত্রের পরিবর্তন যথেষ্ট স্যাটিসফাইং। রিয়ালিজম 7 আউট অফ 10। কিছু ঘটনায় বাস্তবতার চেয়ে সিনেম্যাটিক কনভিনিয়েন্স বেশি। সোশ্যাল মেসেজ 8.5 আউট অফ 10। দারিদ্র্য, পারিবারিক চাপ এবং নারীর নিজের সিদ্ধান্তের অধিকার, এই বিষয়গুলো সুন্দরভাবে এসেছে। রোম্যান্স 9 আউট অফ 10। বিশেষ করে লং ডিস্টেন্স ইমোশনাল কানেকশন আর রিইউনিয়নের কারণে সব মিলিয়ে ক্লাইম্যাক্স দর্শককে আবেগতভাবে স্যাটিসফাই করে। কিন্তু এটাকে পারফেক্ট বলবো না, কারণ কিছু সিদ্ধান্ত আরও লজিক্যালি ডেভেলপ করা যেত। শেষ কথায় একটা কথা, এই গল্পের সবচেয়ে সুন্দর বিষয় হল, রায়ান যখন মায়াকে খুঁজতে বেরিয়েছিল তখন সে ভেবেছিল সে একজন মানুষকে খুঁজছে, কিন্তু পথে সে নিজের অতীত খুঁজে পেয়েছে, বন্ধুত্ব খুঁজে পেয়েছে, পরিবার খুঁজে পেয়েছে, নিজের শিকড় খুঁজে পেয়েছে, আর শেষ পর্যন্ত এমন একজন মানুষকে পেয়েছে যার সঙ্গে সে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে। অর্থাৎ তার জার্নি ছিল মেমোরি টু সার্চ, টু লাভ, টু স্যাক্রিফাইস, টু সেলফ ডিসকভারি, টু বিলঙ্গিং। কিন্তু এখন একটা প্রশ্ন থেকেই যায়, রায়ান যদি বিদেশে না যেত, মায়ার সঙ্গে যদি তার ইনস্টাগ্রামে পরিচয় না হতো, আর মায়া যদি সেই রাতে রায়ানের স্টোরিতে রিপ্লাই না দিত, তাহলে কি তাদের গল্প কখনো শুরু হতো? নাকি কিছু মানুষকে আমাদের জীবনে আসতেই হয় শুধু আমাদের বদলে দেওয়ার জন্য? এতক্ষণ আমরা রায়ান আর মায়ের গল্পকে শুধু একটা প্রেমের গল্প হিসেবে দেখেছি, কিন্তু পুরো নাটকটা শেষ পর্যন্ত আমাদের সামনে যে প্রশ্নটা রেখে যায়, সেটা প্রেমের চেয়েও অনেক বড়। মানুষ আসলে কোথায় ফিরে যেতে চায়? একটা বাড়িতে, একটা শহরে, পুরনো বন্ধুদের কাছে, নাকি এমন একজন মানুষের কাছে যার সঙ্গে থাকলে নিজের ভেতরের হারিয়ে যাওয়া মানুষটাকেও আবার খুঁজে পাওয়া যায়? আমার কাছে এই নাটকের সবচেয়ে বড় শক্তি এখানেই। কারণ গল্পের শুরুতে রায়ান একটা হারিয়ে যাওয়া জায়গার খোঁজ করছিল। সেই হিজল গাছটা নেই, পাখিগুলো নেই, পুরনো পরিচিত জায়গাগুলো নেই,
কিন্তু সে তখনও বুঝতে পারেনি সে আসলে গাছ বা পাখিকে খুঁজছে না, সে নিজের অতীতকে খুঁজছে। আর সেই অতীতের সঙ্গেই জড়িয়ে আছে তার বন্ধুত্ব, তার শিকড় এবং শেষ পর্যন্ত মায়া। রায়ান শুধু প্রেমিক নয়, একজন হারিয়ে যাওয়া মানুষ। রায়ানের চরিত্রটা আমার কাছে এই নাটকের সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্রগুলোর একটি। কারণ প্রথমে তাকে দেখে মনে হয় সে একজন সফল মানুষ, বিদেশে থাকে, নিজের ক্যারিয়ার আছে, টাকা আছে, কিন্তু তার ভেতরে একটা শূন্যতা আছে। এই শূন্যতাটা গল্পের শুরুতেই আমরা বুঝতে পারি। সে ফিরে এসে প্রথমে যে জিনিসটা খুঁজছে সেটা হলো পুরনো হিজল গাছ। কেন? কারণ মানুষ যখন নিজের বর্তমান জীবন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট থাকে তখন সাধারণত সে অতীতের একটা গাছের অস্তিত্ব খুঁজতে ফিরে আসে না। রায়ান এসেছে কারণ তার বর্তমানের কোথাও একটা অপূর্ণতা আছে। সে অনেক দূর গিয়েছে, কিন্তু তার একটা অংশ এখনও সেই পুরনো জায়গাতেই আটকে আছে। আর মায়া সেই হারিয়ে যাওয়া অংশের প্রতীক। মায়া দুর্বল নয়, পরিস্থিতির শিকার। মায়ার চরিত্রকে শুধু দুঃখী প্রেমিকা হিসেবে দেখলে ভুল হবে। তার সবচেয়ে বড় সমস্যা ভালোবাসার অভাব নয়, তার সমস্যা হল তার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা নেই। পরিবারের ঋণ তাকে এমন একটা সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে নিজের ইচ্ছাকে পিছনে ফেলতে হয়। এখানে নাটক একটা গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা তুলে ধরে। অনেক পরিবারে মেয়েদের জীবনকে এখনও পরিবারের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়িয়ে দেখা হয়। পরিবার বাঁচাতে হলে এই সিদ্ধান্ত নিতেই হবে। এই মানসিক চাপটা মায়ার চরিত্রে খুব স্পষ্ট। তাই সে রায়ানকে দূরে ঠেলে দেয়, কারণ সে জানে না ভবিষ্যৎ কী। সে শুধু জানে নিজের ভালোবাসার কারণে পরিবারের ক্ষতি করতে পারবে না। এখানে মায়া চরিত্রটা আরও মানবিক হয়ে ওঠে। রায়ান ও মায়ার সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক, তাদের সম্পর্ক শুরু হয় সামনাসামনি দেখা দিয়ে নয়। ৩ বছর তারা কথা বলে, টেক্সট করে, একজন আরেকজনের মন বোঝে। এখানে নাটক একটা আধুনিক বাস্তবতা তুলে ধরে। ডিজিটাল যোগাযোগও কখনো কখনো সত্যিকারের ইমোশনাল কানেকশন তৈরি করতে পারে। আমরা অনেক সময় ভাবি সামনাসামনি দেখা হয়নি তাই সম্পর্কটা সত্যি নয়, কিন্তু মানুষের অনুভূতি তো ক্যামেরার সামনে তৈরি হয় না। কখনো একটা মেসেজ মানুষের সবচেয়ে খারাপ দিনে তাকে বাঁচিয়ে রাখতে পারে। একটা ছোট্ট প্রশ্ন, খেয়েছ? একটা আজ তোমার মন খারাপ কেন? অথবা একটা আমি আছি। এসব কথার ইমোশনাল ভ্যালু অনেক সময় বাস্তব উপস্থিতির থেকেও বেশি হতে পারে। রায়ানের ক্ষেত্রেও মায়া তার জীবনের একটা অন্ধকার সময়ে পাশে ছিল। তাই রায়ানের কাছে মায়া শুধু একজন অনলাইন ফ্রেন্ড ছিল না, সে তার ইমোশনাল সেফ স্পেস হয়ে গিয়েছিল। কিন্তু এখানেই নাটক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, আমরা যাকে অনলাইনে চিনি তাকে কি সত্যিই চিনি? রায়ান মায়ার ছবি প্রায়ই দেখেনি, তার কণ্ঠও শোনেনি, তার সঙ্গে বাস্তবে দেখা হয়নি। তারপরও ৩ বছর ধরে তার প্রতি বিশ্বাস তৈরি করেছে। এখানে গল্পটা রোম্যান্টিক হলেও একটা সতর্কতাও আছে। অনলাইনে তৈরি হওয়া সম্পর্কের মধ্যে ইমোশনাল ট্রুথ থাকতে পারে, কিন্তু আইডেন্টিটি নিয়ে আনসার্টেনটিও থাকে। তাই বাস্তব জীবনে এমন সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি সচেতনতাও জরুরি। নাটক সরাসরি এই বিষয়টা প্রিচ করে না, কিন্তু গল্পের সেটআপ আমাদের এই প্রশ্নটা করার সুযোগ দেয়। বন্ধুত্ব গল্পের আন্ডাররেটেড স্ট্রেংথ। এবার আসি রায়ানের বন্ধুদের কথায়। কোভিড আর তার বন্ধুদের ছাড়া এই গল্প এতটা এনজয়েবল হতো না, কারণ তারা শুধু কমিক রিলিফ নয়, তারা রায়ানের অতীতের জীবন্ত প্রমাণ। রায়ান যখন ফিরে আসে তারা তাকে প্রশ্ন করে, তুই চলে গেছিলি কেন? এই প্রশ্নটা আসলে বন্ধুত্বের একটা গভীর দিক দেখায়। অনেক বছর কেটে দিলেও কিছু বন্ধু আপনার কাছ থেকে এক্সপ্লেনেশন চায়, কারণ তাদের কাছে আপনার ডিসঅ্যাপিয়ারেন্স শুধু একটা ঘটনা নয়, এটা একটা ইমোশনাল লস। রায়ান তাদের কিছু না বলে চলে গিয়েছিল, তাই তাদের অভিমান জাস্টিফাইড। কিন্তু যখন রায়ান বলে কিছু সময় জীবন থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না, তখন আমরা বুঝি তার চলে যাওয়ার পেছনে এমন কিছু ছিল যা সে কাউকে বলতে পারেনি। এখানে নাটক দেখায় কখনো কখনো মানুষ আমাদের ছেড়ে যায় কারণ সে আমাদের ভালোবাসে না, এটা সত্যি নয়। কখনো মানুষ চলে যায় কারণ সে নিজের ভেতরের যুদ্ধ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে অন্য কাউকে সেই যুদ্ধে টেনে আনতে চায় না। কোভিড আর তার স্ত্রী, কেন এই হাসির অংশগুলো গুরুত্বপূর্ণ? নাটকের মধ্যে কোভিড আর তার স্ত্রীর ঝগড়াগুলো প্রথমে কমিক রিলিফ মনে হয়, কিন্তু এগুলো গল্পের মূল প্রেমের সঙ্গে একটা সুন্দর কন্ট্রাস্ট তৈরি করে। রায়ান আর মায়ার সম্পর্ক দূরত্বে থেকেও রোম্যান্টিক। অন্যদিকে কোভিড আর তার স্ত্রীর সম্পর্ক খুব বাস্তব। পচা মাছ, গরম পানি, বাজার, বকাঝকা, ছোট ছোট ঝগড়া। কিন্তু এই ঝগড়ার মধ্যেও একটা বিষয় আছে, তারা একসাথে আছে।
তাই রায়ানের কাছে যে সম্পর্কটা স্বপ্নের মতো, কবিদের কাছে সেটাই দৈনন্দিন বাস্তবতা। একজন দূর থেকে ভালোবাসার মূল্য বুঝছে, একজন কাছ থেকে ভালোবাসার ঝামেলা সামলাচ্ছে। এই কন্ট্রাস্ট নাটকটাকে ভারসাম্য দিয়েছে। মায়া নামটার মধ্যেই কি গল্পের অর্থ লুকিয়ে আছে? আমার মতে হ্যাঁ। মায়া শুধু চরিত্রর নাম নয়, পুরো গল্পের একটা মেটাফর। মায়া মানে টান, আসক্তি, অনুভূতি, এমন কিছু যেটাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। রায়ান বহু বছর পর দেশে ফিরে এসেছে। কেন? সে নিজেও জানে না, শুধু বলে কোনো মায়া আমাকে টেনে নিয়ে এসেছে। এই লাইনটাই আসলে গল্পের কেন্দ্রে। মানুষ অনেক সময় যুক্তি দিয়ে জীবনের বড় সিদ্ধান্ত নেয় না। কিছু সিদ্ধান্তের পেছনে থাকে এমন একটা টান যেটার ব্যাখ্যা দেওয়া কঠিন। রায়ান সেই টানের পেছনেই দেশে আসে, আর সেই টানের নাম মায়া। অচিনপুর একটা জায়গা নাকি মনের ভেতরের গন্তব্য? অচিনপুরের কন্যা নামটাও খুব সিম্বলিক। অচিনপুর মানে এমন একটা জায়গা যাকে চেনা যায় না। রায়ানের জন্য মায়াও ঠিক তেমন। সে ৩ বছর ধরে মায়াকে চেনে, কিন্তু বাস্তবে কখনো দেখেনি। তাই মায়া তার কাছে সাইমালটেনিয়াসলি পরিচিত এবং অপরিচিত। এটা গল্পের সবচেয়ে সুন্দর প্যারাডক্স। যাকে সে সবচেয়ে ভালোভাবে অনুভব করে, তাকেই সে সবচেয়ে কম দেখেছে। শেষ পর্যন্ত সে অচিনপুরে যায়, আর সেই অচেনা জায়গাতেই নিজের সবচেয়ে পরিচিত মানুষটাকে খুঁজে পায়। এখানে গল্পটা যেন বলছে, কখনো কখনো আমাদের সবচেয়ে পরিচিত অনুভূতিগুলোই থাকে সবচেয়ে অচেনা জায়গায়। গল্পের সবচেয়ে বড় মরেল কি? আমার কাছে এই নাটকের মরেল এক লাইনে বললে, ভালোবাসা শুধু কাউকে পাওয়ার নাম নয়, ভালোবাসা হলো তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দেওয়া। রায়ান মায়াকে পেতে চেয়েছিল, কিন্তু যখন মনে হল মায়া হয়তো তাকে চায় না, তখন সে চলে যেতে রাজি হয়। সে মায়াকে ফোর্স করেনি। শেষ পর্যন্ত মায়াই কার কাছে ফিরে আসে। এই জায়গাটাই গল্পের ইমোশনাল ম্যাচুরিটি। তবে কিছু দুর্বলতা অবশ্যই আছে। এখন একটু কঠিন সমালোচনা করি, কারণ রিভিউ মানে শুধু প্রশংসা নয়। প্রথম দুর্বলতা, অর্থনৈতিক সমাধানটা খুব সহজ। রায়ানের হাতে এত টাকা থাকা আর দ্রুত সমস্যার সমাধান করে দেওয়া গল্পের কনফ্লিক্ট অনেকটা শর্টকাটের মাধ্যমে শেষ করেছে। বাস্তবে ঋণ, বাড়ি, বিয়ে এসব এত সহজে মিটে যায় না। দ্বিতীয় দুর্বলতা, মায়ার সিদ্ধান্ত আরও আগে এস্টাবলিশ করা যেত। মায়া রায়ানকে ভালোবাসে, এটা শেষ দিকে এসে খুব স্পষ্ট হয়, কিন্তু তার পার্সপেক্টিভ আরও আগে দেখালে ইমোশনাল পে অফ আরও শক্তিশালী হতে পারত। তৃতীয় দুর্বলতা, কিছু ডায়লগ অতিরিক্ত পোয়েটিক। অনেক ডায়লগ খুব সুন্দর, কিন্তু বাস্তব কথাবার্তার তুলনায় কিছু জায়গায় সেগুলো বেশ সাহিত্যিক। তবে রোম্যান্টিক ড্রামা হিসেবে এটা আবার একটা স্ট্রেংথও, কারণ এই পোয়েটিক ল্যাঙ্গুয়েজই গল্পের আলাদা আইডেন্টিটি তৈরি করেছে। অভিনয়ের দিক থেকে বিচার করলে রায়ানের চরিত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা হলো নীরবতা। কারণ সে এমন একজন মানুষ যে অনেক কিছু অনুভব করে কিন্তু সবকিছু প্রকাশ করে না। তার চোখ, তার পজ, তার কথার ভেতরের দ্বিধা এসব ঠিকমতো ফুটে উঠলে চরিত্রটা অনেক বেশি পাওয়ারফুল হয়। মায়ার ক্ষেত্রেও একই কথা। তার কান্না বা ইমোশনাল ডায়লগের থেকেও গুরুত্বপূর্ণ ছিল তার সাইলেন্ট কনফ্লিক্ট। সে একদিকে পরিবারকে বাঁচাতে চায়, অন্যদিকে নিজের ভালোবাসা হারাতে চায় না। এই দ্বন্দ্বটাই তার অভিনয়ের মূল জায়গা। সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল সিম্বলিজম। গল্পের ভিজুয়াল সিম্বলিজমও প্রশংসার যোগ্য। হিজল গাছ, পুরনো স্মৃতি, পাখি, স্বাধীনতা, রেল স্টেশন, যাত্রা, অচিনপুর, অজানা গন্তব্য, বাড়ি, বেলঙ্গিং, আর মায়া, ইমোশনাল ডেস্টিনেশন। এই প্রতীকগুলো একসঙ্গে দেখলে বোঝা যায় গল্পটা আসলে একটা জার্নি স্ট্রাকচার অনুসরণ করছে। শুরুতে রায়ান পথের মানুষ, শেষে সে একটা গন্তব্য পায়। টাইটেলের সঙ্গে গল্পের সম্পর্ক। অচিনপুরের কন্যা ধরনের নাম গল্পের জন্য খুব মানানসই, কারণ মায়া রায়ানের কাছে প্রথমে অচেনা, তারপর পরিচিত, তারপর প্রিয়, তারপর হারিয়ে যাওয়া, তারপর আবার খুঁজে পাওয়া। অর্থাৎ একটা অচিন মানুষ ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে পরিচিত মানুষ হয়ে ওঠে। এই নাটক কারা দেখবেন? যারা ইমোশনাল রোম্যান্স পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই এনজয়েবল। বিশেষ করে লং ডিস্টেন্স লাভ, ফ্রেন্ডশিপ, নস্টালজিয়া, ফ্যামিলি প্রেশার, স্যাক্রিফাইস, সেকেন্ড চান্স, রিইউনিয়ন, এই বিষয়গুলো যাদের ভালো লাগে তারা গল্পের ইমোশনাল জার্নি উপভোগ করবেন। তবে যারা খুব রিয়েলিস্টিক, গ্রাউন্ডেড স্টোরি টেলিং পছন্দ করেন তারা কিছু ঘটনাকে অতিরিক্ত কনভিনিয়েন্ট মনে করতে পারেন। আমার ফাইনাল রেটিং, সবকিছু মিলিয়ে আমি এই নাটককে দেব স্টোরি 8.5 আউট অফ 10। গল্পের বেসিক কনসেপ্ট পরিচিত হলেও এক্সিকিউশনে ইমোশনাল চার্ম আছে। ক্যারেক্টার 8.5 আউট অফ 10।
বিশেষ করে রায়ান ও মায়ার ইমোশনাল জার্নি ভালোভাবে কাজ করেছে। রোম্যান্স 9 আউট অফ 10। লং ডিস্টেন্স কানেকশন আর রিইউনিয়ন গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ। কমেডি 8 আউট অফ 10। বন্ধুদের অংশগুলো গল্পকে ভারী হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। ইমোশনাল ইম্প্যাক্ট 9 আউট অফ 10। বিশেষ করে 24 ঘন্টার কাউন্টডাউন আর ফাইনাল কনফেশন বেশ ইফেক্টিভ। রিয়েলিজম 7 আউট অফ 10। কিছু জায়গায় সিনেম্যাটিক শর্টকাট আছে। ওভারঅল 8.5 আউট অফ 10। কিন্তু আমার কাছে আসল প্রশ্ন অন্য। রায়ান কি সত্যিই মায়াকে খুঁজছিল, নাকি সে নিজের হারিয়ে যাওয়া একটা অংশকে খুঁজছিল? হিজল গাছটা নেই, পাখিগুলো নেই, পুরনো শহর নেই, সময় বদলে গেছে, বন্ধুরাও বদলে গেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, তার ভেতরের টান। এই টানই তাকে আবার ফিরিয়ে এনেছে। আর হয়তো জীবনের কিছু মানুষ ঠিক এমন, তারা আমাদের জীবনে শুধু মানুষ হিসেবে আসে না, তারা আমাদের একটা সময়ের সঙ্গে জুড়ে যায়। তাই মানুষটা হারিয়ে গেলে শুধু মানুষটা হারায় না, তার সঙ্গে আমাদের জীবনের একটা অধ্যায়ও হারিয়ে যায়। শেষ কথা, এই নাটক আমাদের একটা সুন্দর কথা মনে করিয়ে দেয়। সব সম্পর্কের গন্তব্য বিয়ে নয়। কিছু সম্পর্ক আমাদের শেখায়, কিছু সম্পর্ক আমাদের বদলে দেয়, কিছু সম্পর্ক আমাদের ভেঙে দেয়, আর কিছু সম্পর্ক অনেক বছর পরেও আমাদের নিজের কাছে ফিরিয়ে আনে। রায়ান ও মায়ার গল্পে আমরা সেই শেষ ধরনের ভালোবাসাটাই দেখি। একটা ভালোবাসা যেটা শুরু হয়েছিল একটা স্ক্রিনের ওপারে, তারপর 3 বছর ধরে বেড়ে উঠেছিল কথার মধ্যে, তারপর হারিয়ে গিয়েছিল, তারপর একজন মানুষ 1000 মাইল দূর থেকে ফিরে এসে তাকে খুঁজেছিল, আর শেষ পর্যন্ত দুজন মানুষ সিদ্ধান্ত নিয়েছিল এবার আর টেক্সটে নয়, জীবন দিয়ে জীবনের গল্প লিখবে। এটাই হয়তো এই নাটকের সবচেয়ে সুন্দর লাইন। কারণ ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসার আসল পরীক্ষা তখনই যখন সামনে কঠিন সিদ্ধান্ত আসে, যখন হারানোর ভয় আসে, যখন পরিবার আসে, যখন অর্থনৈতিক সমস্যা আসে, যখন দূরত্ব আসে। আর তখনও যদি দুজন মানুষ একে অপরকে বেছে নেওয়ার সাহস রাখে, তখন সেই ভালোবাসা শুধু গল্প থাকে না, সেটা একটা সিদ্ধান্ত হয়ে যায়। আপনাদের জন্য শেষ প্রশ্ন। ধরুন আপনি রায়ানের জায়গায় থাকতেন। 3 বছর ধরে যার সঙ্গে শুধু টেক্সটে কথা বলেছেন, তাকে খুঁজতে দেশে ফিরে এলেন। তারপর জানলেন তার বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক হয়ে গেছে। আপনি কি রায়ানের মতো শেষবারের মতো তার পরিবারের সঙ্গে 24 ঘন্টা কাটিয়ে চলে যেতেন, নাকি নিজের ভালোবাসার কথা সরাসরি বলে শেষবারের মতো তাকে নিজের করে নেওয়ার চেষ্টা করতেন? আর মায়ার জায়গায় থাকলে পরিবারের ঋণ আর পরিবারের সম্মানের জন্য ভালোবাসা ছেড়ে দিতেন, নাকি নিজের জীবন নিজের মতো করে বেছে নিতেন? আপনার উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ এই গল্পের শেষটা রায়ান ও মায়ার হলেও এর প্রশ্নটা আমাদের প্রত্যেকের জীবনের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং এমন গল্পের বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পের ভেতরের অদেখা অর্থ নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, কিছু মানুষকে আমরা খুঁজি চোখ দিয়ে, কিছু মানুষকে খুঁজি স্মৃতি দিয়ে, আর কিছু মানুষকে খুঁজে পাই মায়া দিয়ে। ধন্যবাদ।